আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটা বানানো। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের এই যে সামনে যে এই পরীক্ষাটা আসতে যাচ্ছে সেই পরীক্ষায় একটা সৃজনশীল তো কমন পাবা, এতটুকু বিশ্বাস আছে, এবং কিছু এমসিকিউ তুমি কমন পাবা। এইখানে যদিও আমি এখানে লিখে রাখছি যে চিটাগং বোর্ড 23, তবে আমরা শুধু চিটাগাং বোর্ড 23ই সলভ করব না, আমরা ভালোভাবে এমন ভাবে বুঝে আত্মস্থ করে সূত্রগুলো লিখে অ্যাপ্লাই করার চেষ্টা করব যেন স্লাইটলি চেঞ্জ টেঞ্জ করে আসলেও যেন আমরা পারি। তো এর জন্য কি করতে হবে, কলম খাতা নিয়ে বসতে হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এবং আমার আগে লাগলে ভিডিওটা পজ করে অ্যাটেম্প করার চেষ্টা করতে হবে, তারপরে অ্যান্সারটা মিলায় নিবা, তারপর যেগুলো যেগুলো স্যার বলি সেগুলো একটু টাইনা টাইনা লাগলে দেখে নিলাম 2x স্পিড দিয়ে। তো চলো অঙ্ক শুরু করা যাক এবং দেখা যাক আমাদের কার কতটুকু প্রিপারেশনের অবস্থা সেটা। তাহলে দেখো, প্রথমে চলো কোশ্চেনটা যাই। তো এখানে কি লিখছে, এখানে একটা কোর্স দেওয়া আছে এবং আশা করি দেখা যাচ্ছে যে দুইটা হলো জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কের বিজারণ বিভব দেওয়া হলো 0.76 ভোল্ট মাইনাস, এবং নিকেল 2 প্লাস থেকে নিকেলের বিজারণ বিভব দেওয়া হলো -0.25 ভোল্ট। ওকে, এখন এইখান থেকে কি বের করতে বলছে, বলছে 1 নং পাত্রের ধাতব আয়নটি অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় প্রবাহিত করতে হবে। এই প্রশ্নটা পড়ার মাধ্যমে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টা, তোমরা আসলে প্রশ্নটা কত ভালো করে পড়ো, তুমি আমার আগে করার আগে চেষ্টা করো, সেইটা আসলে প্রমাণ হয়ে যাবে তোমরা প্রশ্নটা কতটা ক্লিয়ারলি পড়ো। তো কত সময় লাগবে এটা তো একটা বাচ্চাও বলে দিবে যে স্যার টি বের করতে বলছে, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে, আয়ের মান বলে দিছে স্যার। এবং এইখানে যদি আমরা খেয়াল করি প্রশ্নটার, এখানে Zn2+ এর 0.5 মোলার আছে এবং আয়তন কত দেওয়া আছে, 20 মিলিলিটার। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু জিঙ্কের আণবিক পারমাণবিক ভরটা দেওয়া নাই। এই জন্যই আমি বলি সবসময় তোমাদের কিছু কিছু যে এই অধ্যায়টা পড়তে গিয়ে ভরগুলা, সেই ভরগুলা তোমাদের মুখস্থ করে ফেলা উচিত। কারণ আমার মনে আছে আমার এক স্টুডেন্ট, যারা আমি পরীক্ষার আগে বলছিলাম যে তুমি সিলভারের ভরটা মুখস্থ করে যাইও, ওই বছর লাকিলি অর আনলাকিলি ওই বোর্ডে সিলভারের ভর চলে আসছিল, মানে দেয় নাই কিন্তু ওইটা দিয়ে একটা অঙ্ক আসছিল, ও সূত্র টুত্র সব পারে। এই অঙ্কটা কোন সূত্র দিয়ে করতে হবে 90% স্টুডেন্ট জানো তোমরা, তাই না বলো? কিন্তু ওর কোনোভাবেই সিলভারের ভর মনে ছিল না, আর হয়তো বা গার্ড একটু কঠিন পড়ছে, ও জিজ্ঞাসা করেনি কাউরে, কেউ বলতেও পারেনি, এবং অঙ্কটা লাস্টেও দিতে পারে নাই, লাস্টে দিতে চেষ্টা করছিল। তো এইরকম যেন না হয়, তাই আমি বলবো তোমরা একটু কষ্ট করে কপার, আয়রন, ক্রোমিয়াম, সিলভার, জিঙ্ক এগুলার ভরগুলা মনে রাখতে আর কতক্ষণই লাগে, একটু মুখস্থ করে ফেলবা। তাহলে জিঙ্কের ভরটা কত বলতো, 65.38। মনে আছে তো? তাহলে চলো আস্তে আস্তে অঙ্কটা করা যাক। তার আগে দেখো, ফ্যারাডের এই অধ্যায়ে যেই সূত্রটা দিয়ে আমরা শুরু করি সেটা হলো ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। তো আমি ফ্যারাডের সূত্রটা একটু যদি বলে ফেলি, সেটা কি ছিল, তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনো অ্যানোডে কি হয়, ধাতু হলো দ্রবীভূত হয়ে যায় বা ভেঙে যায়, আর ক্যাথোডে যায় কি হয়, সঞ্চিত হয়, তাই তো? তাহলে অ্যানোডে যে পরিমাণ ধাতু দ্রবীভূত হবে অথবা ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হবে, তা ওই কোষের ভিতরে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক বা প্রবাহিত আধানের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে আধান কথাটাকে যদি আমি রিপ্লেস করতে চাই, তোমরা অবশ্যই পড়ছিলা ফিজিক্সে আই ইজিক্যাল টু কিউ ডিভাইডেড বাই টি। তাহলে কিউ ইজিক্যাল টু কি আসে বলতো, কিউ ইজিক্যাল টু আসে আইটি। আমরা সার্টেনলি এই সূত্রটা সবাই জানি। আর সমানুপাতিক চিহ্নটা উঠাইতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, এখানে সেই কনস্ট্যান্টটা আমরা কি আনি, জেড। জেড এর পরিচয় কি, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, তাই তো? তাহলে দেখো জেড কাকে বলে, যদি সেটা আসে আমরা সেটা পারবো কিনা। জেড ইজ ইকাল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আমি একটু সংজ্ঞাগুলোও বলার চেষ্টা করতেছি। তো তোমরা তো জানো সংজ্ঞা বলার একটা টেকনিক আছে, এটা সমান এইটা দিয়ে এটা সমান এইটা আনা যায় যদি তুমি কিউর মানটা কি করে ফেলো, 1 করে ফেলো। তাহলে খেয়াল করে দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, এই সংজ্ঞাটা তুমি আসলে কি দিবা। এটা তুমি এইভাবে দিতে পারো যে তড়িৎ বিশ্লেষ্য কোষে যদি 1 একক আধান প্রবাহিত করা হয়,
তাহলে অ্যানোডে যেই পরিমাণ পদার্থ দ্রবীভূত হবে অথবা ক্যাথোডে যেই পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তার মানে কি? তার মানে কিন্তু স্যার পদার্থ টু পদার্থ এক একক আধান প্রবাহিত করলে কতটুকু পদার্থ সঞ্চিত হয় এর অ্যামাউন্ট সেম না। এটা তো তোমরা অবশ্যই জানো, না জানলেও শুনে নাও, একটু পরে আমি এটা আরেকটু এক্সপ্লেন করে দিব। তাহলে দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, আশা করি এটা পারা গেছে। তাহলে আমি যদি এইখান থেকে এটা একটু মুছে দেই, তারপর আবার লিখায় চলে যাই, তাহলে দেখো ডাব্লিউ ইজিক্যাল টু জেড ছিল ইন্টু কিউ ছিল, কিউ ইজিক্যাল টু আবার কি লেখা যায়, আইটি লেখা যায়। আর জেড এর আরেকটা সূত্র কিন্তু আছে এম ডিভাইডেড বাই ই এফ। এম ডিভাইডেড বাই ই এফ সবার পরিচয় আমি মুখে বলে দিই। এম হলো ধাতু যেটা দ্রবীভূত বা সঞ্চিত হইতাছে তার পারমাণবিক ভর, আণবিক ভর কিন্তু না, পারমাণবিক ভর। আর ই দ্বারা এখানে তুল্য সংখ্যা বা যোজনী বুঝাচ্ছি। যোজনী তো তোমরা জানো, নরমালি ধাতু যতগুলা ইলেকট্রন দান করে দেয় সেটাই হলো গিয়া যোজনী। আর এফ হলো ফ্যারাডেস কনস্ট্যান্ট, 1 ফ্যারাডে সমান 96500 কুলম। এটা হলো মুখস্থগত মান, তুমি বসাইতে পারো অথবা তুমি ক্যালকুলেটর থেকে তুমি কনস্ট বাটনে চাপ দিয়ে কিন্তু এফ আছে সেটার মানটাও বসায় দিতে পারো। এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গেল, এটার এককটা কি হবে দেখো তো, এককটা হবে গ্রাম পার কুলম। ওকে, কিছুক্ষণ আগে আমি কিন্তু জেড ইজিক্যাল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ লিখছিলাম, তাহলে একক গ্রাম পার কুলম কেন, এটা নিয়ে আশা করি কারো কোনো মাথা ব্যথা হওয়ার কথা না। এখন ওই যে একটু আগে আমি বলতাছিলাম যে এক মানে সকল পদার্থে একই পরিমাণ আধান প্রবাহিত করলে যে সেম অ্যামাউন্ট অফ পদার্থ জমা হয় না, তার একটা এক্সাম্পল আমি চলো একটু এখানে দিয়ে দেই। কারণ আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখার জন্য এই জন্য বলতাছি যে আমরা কিন্তু শুধু এই একটা কোশ্চেন সলভ করবো না, আমরা একটু রিলেভেন্ট জিনিসগুলা বুঝে বুঝে যেন করতে পারি, এইটা হলো আমার উদ্দেশ্য। তাহলে খেয়াল করে দেখো, সিলভার প্লাস এটা এক ধনাত্মক আয়ন বিশিষ্ট কোনো চার্জ, এইটা কিন্তু 1 মোল ইলেকট্রন যদি আমরা কি করি, এটা যদি গ্রহণ করে, অর্থাৎ গ্রহণ করলে জারণ জারিত বিজারক আর বিজারণ বিজারিত জারক, তাহলে সিলভার প্লাস এখানে জারক রূপে আচরণ করতেছে এবং বিজারণ বিক্রিয়া দিতেছে। 1 মোল ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে 1 মোল সিলভার ধাতু জমা হচ্ছে। এবং 1 মোল ইলেকট্রন সমান তো তোমরা জানো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি ইলেকট্রন। অথবা এইভাবেও কিন্তু বলা যায় যে সিলভার প্লাস 96500 কুলম আধান যদি সিলভার প্লাস দিয়ে প্রবাহিত করা হয় তাহলে 1 মোল সিলভার অথবা সিলভারের ভর জানি কত, 107.85 এত গ্রাম সিলভার জমা হবে। তাহলে আমি একটু লিখি, যত মোল ইলেকট্রন তত ফ্যারাডে, তাহলে 1 ফ্যারাডের সমান আবার কত বললাম একটু আগে, 96500 কুলম। তাহলে সিলভার প্লাসে 96500 কুলম আধান প্রবাহিত করলে 107.85 গ্রাম সিলভার ক্যাথোডে জমা হবে। অন দা আদার হ্যান্ড আমি যদি ধরো ম্যাগনেসিয়াম নেই, একটা দ্বি ধনাত্মক বিশিষ্ট কোনো একটা আধান নেই, তাহলে ও কিন্তু 2 মোল ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে এবং তখন ওর 1 মোল পরিমাণ ধাতু ক্যাথোডে সঞ্চিত হবে। তাহলে ম্যাগনেসিয়ামের 2+ এর জন্য কত কুলম আধান প্রবাহিত করার প্রয়োজন পড়ে 1 মোল ধাতু সঞ্চিত করতে? অবশ্যই 2 ফ্যারাডে। কারণ আমি একটু আগেই বলছিলাম যে যত মোল ইলেকট্রন ও গ্রহণ করবে তত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োগ করতে হয়। আর 1 ফ্যারাডের সমান তো একটু আগে বললামই। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর জন্য আমার যেই পরিমাণ যত কুলম আধান প্রবাহিত করতে হবে সেটা হলো 2 ইন্টু 96500 কুলম আধান প্রবাহিত করলে ম্যাগনেসিয়ামের ভর তো জানোই 24 গ্রাম ম্যাগনেসিয়াম জমা হবে অথবা 1 মোল ম্যাগনেসিয়াম জমা হবে। অন দা আদার হ্যান্ড আমি আরো এরকম অনেকগুলো ধাতু নিতে পারি, ধরো ক্রোমিয়াম 3+, ওর জন্য কয় ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োগ করতে হবে, 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োগ করতে হবে, বা 3 ইন্টু 96500 কুলম আধান প্রবাহিত করতে হবে যদি আমি 1 মোল ক্রোমিয়াম সঞ্চিত করতে চাই। এবং 1 মোল ক্রোমিয়ামের ভর কত, 52 গ্রাম। এই কথাগুলো বলার উদ্দেশ্য এই যে আমি যদি কথার কথা তোমাকে এইভাবে প্রশ্ন করি, ধরো 10 গ্রাম ক্রোমিয়াম ধাতু ক্যাথোডে সঞ্চিত করতে কতটুকু আধান প্রবাহিত করতে হবে, আমি আশা করি তুমি রিভার্স ক্যালকুলেশন করে এটা পারবা যে স্যার কি শিখিয়ে দিছি, 3 ইন্টু 96500 কুলম আধান প্রবাহিত করলে 1 মোল ক্রোমিয়াম ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, তাহলে
এক মোলের ভর আবার 52, তাহলে 3 × 96500 কুলম্বের জন্য যেহেতু 52 গ্রাম হয়, এন্ড রিভার্স ক্যালকুলেশন, তাহলে 52 গ্রামের জন্য জমা হওয়ার জন্য কতটুকু আধান প্রয়োজন হয় ক্রোমিয়ামের ক্ষেত্রে 3 × 96500 কুলম্ব, তাহলে 1 গ্রামের জন্য প্রয়োজন, সুতরাং 10 গ্রামের জন্য প্রয়োজন। যে কোনো ভাবে আসলেই আশা করি পারা যাবে, তাই না বলো? এরপর আরেকটা এমসিকিউ চলো মুখে মুখে করে ফেলি, যে এই যে তিনটা ধাতু আছে, একটা একক ধনাত্মক আধান, একটা দ্বিধনাত্মক আধান, একটা ত্রিধনাত্মক আধান, তাই তো? এই তিনটা আধানের ক্ষেত্রে আমি যদি প্রত্যেক ক্ষেত্রেই 1 মোল ইলেকট্রন বা 1 ফ্যারাডে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে তিনটাতেই কি সমপরিমাণ পদার্থ জমা হবে বা সমমোল পদার্থ জমা হচ্ছে? না। অ্যান্সার হলো না। কেন না? কারণ দেখো, এইটার 1 মোল, আমি একটু অন্য পেন নিয়ে নিই তাহলে আমাদের মনে বুঝতে সুবিধা হবে, যে এইটার ক্ষেত্রে 1 মোল পদার্থ সঞ্চিত হইতে আমার কিন্তু 1 ফ্যারাডেই বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1 মোল পদার্থ জমা হওয়ার জন্য আমার কিন্তু 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, ক্রোমিয়ামের ক্ষেত্রে 1 মোল জমা হওয়ার জন্য আমার কিন্তু 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। তাহলে আমি যদি তিনোটাতেই এক এক মোল ইলেকট্রন প্রবাহিত করি অথবা 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে সিলভারের ক্ষেত্রে যদিও 1 মোল ধাতু জমা হয়ে যাবে, কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হাফ মোল ধাতু জমা হবে, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে কি 1/3 মোল জমা হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এগুলাই কিন্তু বিভিন্ন বোর্ডে অ্যাজ এ এমসিকিউ হিসেবে আসছে, এবং এই জন্যই ওইখানে আমি বলতাছিলাম যে তড়িৎ বিশ্লেষণের সময় একক আধান প্রবাহিত করলে অ্যানোডে যেই পরিমাণ পদার্থ দ্রবীভূত হয় অথবা ক্যাথোডে যেই পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। কারণ এক একক কুলম আধান প্রবাহিত করলে সকল পদার্থের জন্য কিন্তু সেম অ্যামাউন্ট অফ কি দেখলা জমা হয় না, এদের মোল সংখ্যা বা গ্রাম কিন্তু কি থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। এই জন্য তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক সংজ্ঞা আসলে তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এই শব্দটা ইউজ করার চেষ্টা করবা। এমন না যে স্যার একদম কাইটটা তোমাকে জিরো দিয়ে দিবে এই ওয়ার্ড ইউজ না করলে, বাট ভালোটা মানে ঠিকটা দেওয়া শিখো, এবং ঠিকটা দিতে গিয়ে তোমার কিন্তু অন্য জায়গার এমসিকিউতেও কি হবে, বেনিফিট হবে, তাই না? তো আমাদের এই পার্টটুকু লাগবে না, চলো আমি এই পার্টটুকু একটু মুছে ফেলি। আমি যদি একটু ক্লিন করে ফেলি, তাহলে দেখো এখানে কি আছে, z ইজ ইকাল টু m ডিভাইডেড বাই EF, এবং এটার একক গ্রাম পার কুলম। তাহলে এইখান থেকে এতটুকু প্রয়োজন পড়বে না। এখন এই ধাতুটার জন্য আমরা যদি জিঙ্কের জন্য একটু তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কটা ইন্ডিভিজুয়ালি বের করতে চাই, আমি জানি তোমরা একটা শর্টকাট জানো, W ইজ ইকাল টু ZIT স্যার, তাহলে সেইখানেই তো z এর মানটা বসায় দেন, তাহলে MIT ডিভাইডেড বাই EF সূত্র হয়ে যায়। আমি জানি এই শর্টকাট দিয়ে আমিও করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে পারে না তার জন্য যে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের ভ্যালুটা বের করে কিভাবে, সে যেন একদম ক্লিয়ারলি সেটা বুঝতে পারে। তাহলে দেখো জিঙ্কের ভর কত, 65.38, জিঙ্কের যোজনী কত 2, আর কেউ যোজনী যদি ভুলা যায় থাকো, দেখো এখানে কিন্তু জিঙ্ক 2+ লিখেই দিছে, তাই না? এবং এফ এর মান তো আমি বললাম যে 96500, এবং একক হবে গ্রাম পার কুলম। তাহলে চলো এটা একটু ক্যালকুলেশন করি, তোমরাও করো আমার সাথে। তাহলে উপরে হলো 65.38 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500, তাহলে দেখো অ্যান্সার চলে আসছে 3.387 ইন্টু 10⁻⁻4 গ্রাম পার কুলম। হয়ে গেল, ইজি না বলো? এখন এটা আলাদা এই জন্যই আমি বের করলাম, তোমাদের একটা ছোট্ট কাজ দিব, সেটা কি বুঝছো? তোমরা হলো করবা কি, কমেন্টে সিলভারের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের ভ্যালুটা বের করে কমেন্ট করবা যে স্যার এটা সিলভারের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরাও বের করতে ইন্ডিভিজুয়ালি পারো। ওকে, এখন খেয়াল করো, যদি অনেক সময় 2 মার্কসে আবার এইভাবে আসে যে কোনো একটা ধাতুর বা কোনো একটা পদার্থের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের ভ্যালু 3.387 ইন্টু 10⁻⁻4 গ্রাম পার কুলম বলতে কি বুঝো, এরকম আসলে কি লিখবো? এরকম আসলে অবশ্যই তুমি এইটাকে, এই যে একটু আগে W ডিভাইডেড বাই QZ সমান একটা সূত্র ছিল, সেই সূত্র দিয়ে করার চেষ্টা করবা। কিভাবে করবা? বলবা যে স্যার যদি ওই একক একক আধান যদি প্রবাহিত করা হয়,
তাহলে অ্যানোডে যদি হিসাবে ইউজ হয় তাহলে ওই ধাতুটার 3.387 ইন্টু 10⁻⁻4 গ্রাম দ্রবীভূত হয়ে যাবে, অথবা যদি ক্যাথোড হিসাবে ইউজ হয় তাহলে এত গ্রাম সঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, আবারও বলি, একক কুলম্ব আধান যদি প্রবাহিত করা হয় তাহলে ওইটা যদি অ্যানোড হিসাবে ইউজ হয় তাহলে এত গ্রাম আধান দ্রবীভূত হয়ে যাবে, অথবা ওই ধাতুটার এত গ্রাম আধান সঞ্চিত হয়ে যাবে। এখানে জাস্ট যেই ভ্যালুটা দিয়ে দিবে সেই ভ্যালুটাই, এই যে এই ফরম্যাট একটা আছে 1 কুলম্ব, আর যেই ভ্যালুটা দিবে তত গ্রাম, শেষ। বসায় দিলেই 2 2 মোটামুটি পেয়ে যাবা। এটা নিয়ে আর কোনো আশা করি কেওস নাই। তাহলে চলো আমি এই জায়গাটা আপাতত একটু মুছে দিই, কারণ আমার তোমাদের উদ্দেশ্য ছিল যে তোমরা সিলভারের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের ভ্যালুটা আলাদাভাবে বের করতে পারো কিনা সেটা জাস্ট আমি একটা করে দিলাম, এবং তোমরা আমাকে এইটারটা দিবা যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের ভ্যালু। ঠিক আছে, এটা বের করে দিবা। তো চলো W = MIT/EF, তো এই সূত্রে চলে আসা যাক। কিন্তু স্যার এটা যে অ্যাপ্লাই করবেন টি তো নাই, টি আছে? আটকে গেল না? এখানে তো টি চাইছে, টি তো চাইছে, তাই না বলো? তাহলে অ্যাকচুয়ালি যে কাজটা করা লাগবে এই অঙ্কটা করার জন্য, এইখান থেকে যেহেতু টি = হোয়াট ছিল, আই এর মান 2 অ্যাম্পিয়ার ছিল, ঠিক আছে, আবার ডাব্লুর মানও তো জানি না। আরে কি জ্বালাতো, অঙ্কে ডাব্লুও জানি না টিও জানি না, কেমনে করব? ওয়েট, ধৈর্য ধরো, পারবো পারবো। এম এর মান কত ছিল? 65.38। যোজনী কত ছিল? 2। এফ এর মান কত ছিল? 96500 কুলম্ব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেখানে এখানে দেখো 0.5 মোলার আর 20 মিলিলিটার আছে। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছি না বলতো, ডাব্লু সমান SMB/1000, মনে আছে? সেই বাচ্চা কালের সূত্র, ডাব্লু সমান SMB/1000। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি W = SMB/1000 এর ফর্মুলাটা ফালাই, তাহলে তো আমার মনে হয় আমরা এই অঙ্কটা থেকে ডাব্লুর মানটা অ্যাটলিস্ট বের করে নিয়ে আসতে পারি। দেখো জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন কত দেওয়া? 0.5, অর্থাৎ সেমিমোলার দেওয়া, এবং জিঙ্কের ভর কত? 65.38, এবং আয়তনটা কত দেওয়া বলতো? 20 মিলিলিটার। তাহলে বসায় দিই চলো, 20 মিলিলিটার ডিভাইডেড বাই হলো 1000। তাহলে এইখান থেকে দেখো আমি কিন্তু ইজিলি ডাব্লুর মানটা ক্যালকুলেট করে ফেলতে পারতাছি। তাহলে 0.5 65.38 ইন্টু 20 ডিভাইডেড বাই 1000, তাহলে কত আসতেছে? 0.6538 গ্রাম। পেয়ে গেলাম ডাব্লুর মান। তাহলে দেখো এখন তো এখানে আর বসাইতে কোনো সমস্যাই নেই, ইজিলি আমরা ডাব্লুর মানটা বসায় দিতে পারি। বসায় দিই চলো, 0.6538। এইবার তো আরামসে তোমরা টি এর মানটা বের করে ফেলতে পারার কথা, তাই না? কেমন মনে হয়েছে? কত সুন্দর ফ্লোতে অঙ্ক করে দিতেছেন না? খেয়াল করো না একটা জিনিস, আমি বলছি না তোমরা ঠিকভাবে প্রশ্ন পড়ো না, অনেকে পরে বাসায় এসে আরে মাথা চাপড়াও, স্যার সেটা তো আমি পারতাম, এটা তো আমি পরীক্ষা দেখিই নেই। যারা যারা ভিডিওটা দেখছো এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে অর্ধেক পরিমাণ, এটা তো খেয়ালই করিনি। তাহলে কি করতে হবে? অবশ্যই ডাব্লুর মানটাকে এইখানে যেই মানটা আসছে সেটাকে কি করতে হবে? 2 দিয়ে ডিভাইড করে কিন্তু বসাইতে হবে। ওই মানটাই সুন্দর মনের সুখে বসায় দিলে তাইলে আর অ্যান্সার মিলতো না। তাহলে কি আসতেছে? 0.3269 গ্রাম। দেখছো, এই জন্য বলছিলাম ভিডিও শুরুতে প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে দেখো এখন তো জাস্ট সাইজ চেঞ্জ, তাহলে টি = WEF ডিভাইডেড বাই MI, এটা আসতেছে। তাহলে আমি এখানে যদি একটু লিখি, তাহলে টি আমি চলো সবগুলোর ভ্যালু বসাই দিই। ডাব্লুর মান কত? 0.3269। ই এর মান তো আমরা সবাই জানি 2, এফ এর মান 96500, এম এর মান 65.38, আর আই এর মান হলো 2 অ্যাম্পিয়ার ছিল।
সব বসায় দিছি, তাহলে চলেন ক্যালকুলেশন করি। গুণ 2 গুণ 96500 ডিভাইডেড বাই 65.38 ডিভাইডেড বাই 2 সেকেন্ড, 482.5 সেকেন্ড। আপনি অ্যান্সার সেকেন্ডেও রাখতে পারেন, কেউ যদি চান যে স্যার আমি এত বড় মান লিখবো না, তাহলে কেউ 8.0467 মিনিট এটাও লিখতে পারেন, বা মিনিট সেকেন্ডেও কনভার্ট করে দিতে পারেন। দেখো তো বোঝা গেছে কিনা কিভাবে এই অঙ্কটা করা যায়। যে দেখো, তুমি তোমার চিরচেনা সেই সূত্রটা লিখতেছিলা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই এফ, কিন্তু আমরা কিন্তু আটকায় গেছিলাম ডাব্লুর জায়গায়। তাই আমরা হলো ডাব্লু সমান এস এম বি বাই 1000 দিয়ে ডাব্লু বের করছি ঠিকই, কিন্তু এটা তো টোটাল ডাব্লু বের হয়েছে, অর্ধেক পরিমাণ বলছে, তাই 2 দিয়ে এখানে ডিভাইড করছি, ডিভাইড করে জাস্ট টি এর মান বের করে ফেলছি। বুঝা গেছে? আশা করি এখন আর কোনো কমপ্লেক্সিটি থাকার কথা না। তারপর দেখো, তাহলে আমরা চলো নেক্সট স্লাইডে যাই। কিরে, এই স্লাইডেও সেম কোশ্চেন দিয়ে রাখছি, এটা কি ভুলে আসছে? না, ভুলে আসে না। শোনো, একটা অঙ্ক শুধু করলে হবে না, আমার এই কথাটা বারবার শুনো। একটা অঙ্ক শুধু কইরা চলে যায়ও না, এই অঙ্কটা এমন ভাবে শিখো যেন হালকা পাতলা হালকা পাতলা ভালোই চেঞ্জ হলে কি কি করতে পারো সেটা যেন বুঝো। তো আমি তোমাদের এই অঙ্কটাকে আবার চলো শুরু থেকে দেখাই। এর আগে আমি চাই একটা আমার সাথে তোমরা সূত্র লেখো। এই সূত্রটা আমার বিশ্বাস তোমাদের পরীক্ষায় কাজে দিবে ইনশাআল্লাহ, এবং এটা দিয়ে তোমরা বেশ কয়েকটা এমসিকিউ বা এমনকি 3 মার্কসও পাওয়া যেতে পারো। n ইজ ইকাল টু আমরা কি কি শিখছি বলতো? w ডিভাইডেড বাই m। n ইজ ইকাল টু কি শিখছি? এস ভি। n ইজ ইকাল টু শিখছি ভি বাই 22.4, যদি এসটিপি তে হয়, এটা আবার সবসময় ইউজ করা যায় না। তারপরে n ইজ ইকাল টু শিখছি n ডিভাইডেড বাই n এ, অ্যাভোগাড্রোস নাম্বার। তারপর n ইজ ইকাল টু শিখছি পিভি ডিভাইডেড বাই আরটি। আবার n ইজ ইকাল টু কি শিখছি? কিউ ডিভাইডেড বাই ইএফ। আর এটারে যদি আমি চাই আরেকটা লাইন ভাঙ্গা খালি লিখলাম আইটি বাই। দেখো, এই যে চেইন রিলেশনটা, এইটা তোমার পরীক্ষায় ইনশাল্লাহ লাগতে যাচ্ছে, এটা মোটামুটি শিওর। তাহলে এই চেইন রিলেশন দিয়ে চলো এবার ম্যাথ করার চেষ্টা করি যে আমরা পারি কিনা। দেখো, আমার এইখানে টি এর মান চাইছে, আই এর মান দিয়ে দিছে, তাহলে দেখো আইটি বাই ইএফ এই লাইন তো আসবেই, তাই না? আর হলো এস আর ভি দিয়ে দিছে, কিন্তু আবার এখানে একটা ওয়ার্ড বলে দিছে অর্ধেক পরিমাণ। তাহলে দেখো, আমি যদি n ইজ ইকাল টু এস ভি চিন্তা করতে চাই, তাহলে তো মোট মোট সংখ্যা আসতেছে, কিন্তু আমাকে এটাকে কি করতে হইতেছে? 2 দিয়ে ভাগ করতে হইতেছে। কেন ভাগ করতে হইতেছে? এই অর্ধেক পরিমাণের জন্য। তাহলে এস ভি বাই টু ইজ ইকাল টু কি? আইটি বাই ইএফ। এই চেইন রিলেশনটা যদি ফালায়া তারপর তুমি যদি ধরো টি এর মানটা বাইর করতে চাও, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তখন তো তোমার এত বড় চেইন রিলেশনের দরকার নাই। তাহলে এনটাকে আমরা সরাইয়া দিলাম, এন ইজ ইকাল টু এস ভি দিয়ে মোট মূল সংখ্যা বের করতে পারতে, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পরিমাণ বের হয়ে যাবে। তো এস ভি বাই টু, টু কেন দিলাম আবারও আমি বলি, টু এই কারণেই দিলাম যেন অর্ধেক পরিমাণ বলছে এই জন্য। তাহলে টি ইজ ইকাল টু কি আসতেছে? এস ভি ই এফ ডিভাইডেড বাই 2 আই। দেখো, এইবার কিন্তু আমি জিঙ্কের পারমাণবিক ভর ধরো ভুলে গেছি, তাও কিন্তু অঙ্ক করে আসতে পারবো, তাই না বলো? এবং এটা খুব ফাস্ট হবে যে কোনো ভাবে। তো একটা অঙ্ক খালি করলে কিন্তু হবে না, কি বলছি সেটা বুঝে। এবং আচ্ছা, এইখানে আবার একটা কথা আছে যে 20 মিলিলিটারকে কিন্তু এখানে 20 মিলিলিটার বসায় দিও না, তাহলে তুমি আর আমি দুইজনই শেষ। এখানে কিন্তু লিটারে কনভার্ট করতে হয়। এবং ই এর মান কত? ই এর মান 2, এফ এর মান হলো 96500, এবং 2 তো 2, এটা তো ওই যে অর্ধেকের জন্য, আর আই এর মানও কত? 2। তাহলে এইভাবে করলেও আই গেস, চলো একবার তাও করে দেখি। 0.5 ইন্টু 0.02 ইন্টু 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই 4। দেখো, সেম চলে আসছে 482.5 সেকেন্ড। দেখছো, এই জন্য অ্যাকচুয়ালি এই অঙ্কটা নিয়ে আমি পড়ছিলাম। ওকে, এখন আর কি আসতে পারতো? কেউ একজন বলো, এই কোশ্চেনে থেকে আর কি আসতে পারে? আর হলো এইটা আসতে পারে না, চলো তো আমি একটা কোশ্চেন লিখি, দেখো তো তোমাদের সাথে মিলে কিনা। যে এইখানে জিঙ্কের কতটি পরমাণু
সঞ্চিত বা ভেঙে গেছে এটাও জিজ্ঞাসা করতে পারে। ধরো এটা জিগেলো, বের করা যাবে না বলো? কিছুক্ষণ আগের স্লাইডে দেখো আমরা ডাব্লুর মান কিন্তু বের করছিলাম। আমি বারবার বলতেছিলাম ডাব্লুর মান কত বের করছিলাম, মনে আছে তোমাদের? যে হ্যাঁ, তো ডাব্লুর মান বের করছিলাম। তো একটা চেইন রিলেশন অনুযায়ী ডাব্লু বাই এম ইজিক্যাল টু এন বাই এন এ লেখা যায়, এটা এসএসসি তে লিখে আসছো। আর একটু আগে যে আমি চেইন রিলেশনটা লিখতেছিলাম সেখানে কি আইটি বাই ইএফ ছিল না? অবশ্যই ছিল। তাহলে সেখান থেকে জাস্ট তোমার কাজ কি, সেখান থেকে তোমার কাজ ডাব্লু বাই এম দিয়ে তো কোনো কাম আসলেই আসবে না। তাহলে এন বাই এন এ, এন এ তো অ্যাভোগাড্রোর সংখ্যা আর এন তো হলো কতগুলা পরমাণু ভাঙছে বা সঞ্চিত হয়েছে সেটা। তাহলে আয়ের মান আছে, টি এর মান তো একটু আগে বের করলাম, তাই না? টি এর মান তো মনে আছে 482.5, সেটা দিয়ে জাস্ট তুমি কিসের মান বের করে নিবা, এন এর মান বের করে শেষ। একদম সিম্পল, বুঝতে পারতেছো তো? বুঝলে কিন্তু প্রশ্ন করতে হবে, ঠিক আছে? প্রশ্ন করলে তোমার ফিডব্যাক দেওয়া হবে যে স্যার এটা বুঝি নাই, তাহলে এটা কিভাবে করবা, এভাবে করবা। তো এই হলো গিয়া মোটামুটি এই ঘটনা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর এইখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারতো, সেটা হলো অনেকটা এইরকম যে দেখো লাস্ট অলরেডি কয়টা কোশ্চেন করে ফেললাম বলো তো? দুইটা কিন্তু কোশ্চেন হয়ে গেছে, এবং আমরা বেসিক গুলো ভাঙ্গা ভাঙ্গা বুঝার চেষ্টা করতেছি। এইরকম যদি একটা কোশ্চেন করতাম যে ধরো এই কোশ্চেনটা বাদ দাও, এটা তো আমরা মাল্টিপল টাইমস দেখলাম, এইখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, যদি বলতো যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ধরো 1600, আচ্ছা একটু চেঞ্জ করি, দাঁড়াও একটু কথাতে চেঞ্জ করি তাহলে মনে ভালো হয়। 1600 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? মিলি অ্যাম্পিয়ার দিছি, খালি ঘাবড়ানোর কিছু নেই। বিদ্যুৎ যদি 10 মিনিট যাবত চালনা করা হতো, তবে কি পরিমাণ, না তবে, আচ্ছা একটু কথাটা কাটি, তবে ওয়েট, জিঙ্কের অবশিষ্ট ঘনমাত্রা কত হবে? ঠিক আছে, একদম বেসিক কোয়েশ্চেন, এতক্ষণে আশা করি অনেকে দইরা ফেললা, করেও ফেলছে। তুমি যদি না করে থাকো তাহলে মনে রাখো তুমিই খালি পিছিয়ে আসো, বাকি সবার কিন্তু মোটামুটি প্রশ্ন লিখতে লিখতে চিন্তা করে ফেলছে এইভাবে 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 হবে, তাই না? তো যারা পারো না তারা চলো একটু আস্তে আস্তে করি, তারা একটু ঠান্ডা মাথায় দেখো আমরা সবাই একসাথে করতে পারি কিনা। তো দেখো এখানে 1600 মিলি অ্যাম্পিয়ার দিয়ে দিছে, এটা মানে তো 1.6 অ্যাম্পিয়ার, 1000 দিয়ে খালি ভাগ করবা, আয়ের মানটা একটু ডং করে অন্যভাবে দিছি, 10 মিনিট বলে দিছি, তাহলে 10 মিনিট, তাহলে এর টাইম, টাইম হলো 10 × 60 সেকেন্ড, অর্থাৎ 600 সেকেন্ড। এইটা নতুন কিছুই নেই, আয়ের মানও দিয়ে দিয়েছেন স্যার 1.6 অ্যাম্পিয়ার। এবার কি, এবার হলো ডাব্লিউ ইজিক্যাল টু এমআইটি, তোমাদের সেই চিরচেনা সূত্রটা, ডিভাইডেড বাই এফ। দেখো এইবার সবকিছুর ভর বলে দিছি, এম এর মান হলো 65.38, আয়ের মান হলো 1.6, টি এর মান হলো 600 সেকেন্ড, ই এর মান হলো 2, এফ এর মান হলো 96500। চলো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসে, 65.38 গুণ হলো 1.6 গুণ হলো 600 ভাগ 2 ভাগ 96500। আশা করি ঠিক আছে ক্যালকুলেশন। তাহলে আসে 0.35, সরি 325, 0.325
গ্রাম। তারপর কি করবো স্যার? তারপর ওই যে আমাদের চিরচেনা সেই সূত্রটা, এস ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি। এটা অনেকটা রিভার্স অঙ্কের মতো করতেছি, প্রথম অঙ্কটা রিভার্স। তাহলে দেখো 0.325 ইন্টু 1000, এম হলো 65.38। ঠিক আছে, এখানে কিন্তু জিঙ্ক সালফেটও যদি বললা দেয়, তুমি কিন্তু শুধু জিঙ্কের ভর বসাবা, আবার জিঙ্ক সালফেটের ভর বসায় দিও না, তাহলে শেষ। কারণ এখানে শুধু কি, যেই ধাতুটা বিয়োজিত হয় বা সঞ্চিত হয় তার ভরটা বসাইতে হয়, পুরাটার ভর কিন্তু কনসিডার করি না। তাহলে দেখো ভি হলো এই যে 20 মিলিলিটার ছিল, তাই ওইটা বসাইছি। তাহলে দেখো ইন্টু 1000 ডিভাইডেড বাই হলো 20 ডিভাইডেড বাই হলো 65.38। তাহলে দেখো 0.248 মোলার। এত মোলার কি হয়েছে, ভেঙে গেছে। এত মোলার কি হয়েছে, ভেঙে গেছে। তাহলে ছিল কতটুক, 0.5, অর্থাৎ সেমি মোলার। ভাঙছে কতটুক, 0.248। তাহলে অবশিষ্ট ঘনমাত্রা যে বের করতে বলছে, তাহলে তুমি কথাটা লিখবা অবশিষ্ট ঘনমাত্রা ডেল এস ইজ ইকাল টু 0.5, বা তুমি চাইলে S1 মাইনাস S2 লিখতে পারো। আর এটা কতটুক ভাঙছে, 0.248 ভাঙছে। তাহলে সেই ক্ষেত্রে 0.5 মাইনাস অ্যান্সার যদি চাপ দিই, তাহলে 0.2512 মোলার। দিস ইজ দ্য অ্যান্সার। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, আমার বিশ্বাস এইটা দিয়ে একটা তুমি 3 মার্কস কমন পাওয়া যাবা, এবং কিছু কিছু এমসিকিউ তোমার ইনশাল্লাহ চলে আসবে। জাস্ট কি, এই অঙ্কটা আমার সাথে সাথে করতে হবে, আর যারা পারো একটু 2x দিয়ে জলদি জলদি দেখা ফেলবা, এবং তারপর যাদের একটু সমস্যা আছে তারা একসাথে কইরা 23 সাল বা 22 সালের 2-1টা কোয়েশ্চেন গো থ্রু করবা, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আগান যাক। অনেক সময় যাচ্ছে, সময় নিয়ে অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি যেন তোমাদের সুবিধা হয় এবং তোমরা ভালোভাবে বুঝতে পারো। এইটা ছিল চট্টগ্রাম বোর্ড 23-এর ঘ নাম্বারের কোশ্চেনটা। এইটা আমরা একটু ভাঙ্গা ভাঙ্গা করার চেষ্টা করব। ওই যে একই কথা, শুধু তো এটা করলে হবে না, একটু চেঞ্জ হয়ে পারলে তো মানে আসতে তো পারতে হবে। তাহলে দেখো অ্যাগেইন যাই, কি বলছে স্যার? বলছে হলো উদ্দীপকের কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বিফোর স্টার্টিং দ্য অ্যান্সার, স্বতঃস্ফূর্ত কেমনে বিক্রিয়া ঘটে এটা আগে জানতে হবে। আমি একটা ছন্দ বলি মুখে, তোমরা একটু খাতায় লিপিবদ্ধ করার চেষ্টা করো। সেটা হলো, ধরো কে না কে হাইকুলাঙ্গার কে না কে এলেও যেন ফিরে, হাইকুলাঙ্গার হাজিন আজ পেটাবে আমার। আমি আরেকবার বলি, কে না কে এলো যেন ফিরে, হাইকুলাঙ্গার হাজিন আজ পেটাবে আমার। তো এই ছন্দের দেখো প্রথম দিকের মৌল কে না কে, ঠিক আছে, এলো যেন ফিরে, হাই মানে মাথায় হাত দিয়ে বলতেছে হাই, এই তো সেই কুলাঙ্গার হাজিন আজ পেটাবে আমার। কুলাঙ্গার হাজিন ইজ্জের আজ পিটাবে আমায়। এইটা মোটামুটি একটা ছন্দ মনে রাখলে তোমার এমসিকিউ কভার হয়ে যাবে, সিকিউতেও হেল্প হবে, বিশ্বাস রাখো। সেটা হলো, উপরের দিকের যে কোনো একটা ধাতু সবসময় মনে রাখবা অধিক সক্রিয় ধাতু। কোন বেইজে সক্রিয় স্যার? দান করার বেইজিসে সক্রিয়। তাহলে ওদের জারণ বিভব বেশি। নিচের দিকের কোনো একটা ধাতু ও সক্রিয়, কিন্তু দান করার ক্ষেত্রে না, গ্রহণ করার ক্ষেত্রে। তাইলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমরা খালি এতটুকু মনে রাখবা, একদম লেখা ফেলো যে উপরে থাকা কোন ধাতুর পাত্রে পাত্রে নিচের কোন ধাতুর দ্রবণ রাখলে কি হয়? অটোমেটিক বা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, এবং তার মানে এটা রাখা যাবে না। বিক্রিয়া হয় তার মানে কি, রাখা যাবে না বা সংরক্ষণ করা যাবে না। এই কথাটা একদম মাথায় গাইথা নাও। যদি বলো কেন, 2 লাইনে এক্সপ্লেন করি। ধরো এই কন্টেনারটা অ্যালুমিনিয়ামের তৈরি,
এইটার ভিতরে কপার 2+ আছে। এখন দেখো অ্যালুমিনিয়াম এমন একটা ধাতু যে সবসময় মানুষের দিয়ে অভ্যস্ত। এখন যখন ও দেখবে দ্রবণ হিসাবে কপার সালফেট বা কপার 2+ এটার ভিতরে রাখা হয়েছে, তখন কপার 2+ নিরীহ মানুষের মতো বলবে কি অবস্থা খারাপ, কিছু টাকা পয়সা থাকলে দে, মানে ইলেকট্রন চাচ্ছে। কিন্তু অ্যালুমিনিয়ামের তো আবার উদার হৃদয়, এ ভাইজান করবে কি সুন্দরভাবে ভোলা মনের মতো দিয়ে দিবে। আর কপার কি করবে, সুযোগ সন্ধানী নিয়ে নিবে। কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, আর অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাইরা দিয়া দিয়া কিসে পরিণত হইতাছে, অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হইতাছে, 3+ পরিণত হইতাছে। তাহলে কি হয়েছে স্যার, হইতাছে আয়নে পরিণত, ভালো কাম করতেছে না মানুষের ইলেকট্রন দিয়া। শোনো বাবা, আগে নিজে বাঁচতে হয়, তারপর কিছুটা থাকলে সেটা মানুষকে দাও। আবার পুরোপুরি আবার কৃপণীয় হয়ে যায় না, ঠিক আছে, এটাও আবার উচিত না, মরলে কিন্তু হিসাব দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এইখানে অ্যালুমিনিয়াম যদি ভাঙ্গা ভাঙ্গা অ্যালুমিনিয়াম 3+ হয়ে যায়, তাহলে এই পাত্রটা আস্তে আস্তে কি হবে, ফুটা হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য অধিক জারণ বিভব সম্পন্ন কোন ধাতুর পাত্রে অধিক বিজারণ বিভব সম্পন্ন কোন ধাতব আয়ন সংরক্ষণ করা যাবে না। বুঝছো কথা, লাইনটা কিন্তু অবশ্যই লিখে ফেলবা। অধিক জারণ বিভব ক্ষমতা সম্পন্ন কোন ধাতুর পাত্রে অধিক বিজারণ বিভব সম্পন্ন কোন ধাতু আয়ন সংরক্ষণ করা যাবে না, বা ধাতুর দ্রবণ সংরক্ষণ করা যাবে না। তাহলে কোন ক্ষেত্রে যাবে, উল্টাটা যাবে। উল্টাটা বলতে কি, হ্যাঁ, কপারের পাত্রে তুমি মনে সুখে অ্যালুমিনিয়ামের দ্রবণকে সংরক্ষণ করো, কেউ তোমাকে না বলে নাই, কোনো কেউ বিক্রিয়া হবে না, কোনো কিচ্ছু হবে না। এইখানে রাখলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে যাবে, একা একা বিক্রিয়া হয়ে যাবে। আর এইখানে রাখলে কি হবে, এখানে রাখলে কপার মানুষের দিয়া অত ইউজ টু না, আর অ্যালুমিনিয়াম আজকে গরিব হয়ে গেছে, কিন্তু কপার তো ওরে দিবে না, বলো তুই মর, আমি একে বেঁচে লই। তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে সহজে বা স্বতঃস্ফূর্ত ভাবে, হ্যাঁ, তুমি চাপ চাপ ঠাপ চেঞ্জ চেঞ্জ করলে বিক্রিয়া হইতে পারে, কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না। ওকে, তাহলে একটা এমসিকিউ শিখলাম, এই ছন্দটা মনে রাখতে হবে। একটা 3 মার্কসেও আসতে পারে এটা, যে উপরে থাকা ধাতুর পাত্রে নিচের কোনো দ্রবণ রাখা যাবে না, আর রাখা যাবে কোনটা, উল্টাটা। এই হলো একটা ঘটনা হয়ে গেল। দ্বিতীয় একটা ঘটনা বলে দেই, সবসময় মনে রাখবা যদি উপরে ধাতুর পাত্রে নিচের কোনো দ্রবণ রাখা হয়, তাহলে ইনোট সেলের মান পজিটিভ হয়। ইনোট সেলের মান কি হয়, পজিটিভ হয়। আর আরেকটা কথা এক্সট্রা যদি অ্যাড করি, ডেল জির মান কিন্তু নেগেটিভ হয়। দুই ক্ষেত্রেই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, দুই ক্ষেত্রেই সংরক্ষণ করা উচিত না বা রাখা যাবে না। এটা হলো একটা কথা। আরেকটা কথা, এমসিকিউতে এইভাবে আসে, তোমরা একটু প্রিভিয়াস এমসিকিউ ঘাটাইলেই পাবা। ধরো কথার কথা, হাইড্রোজেন অ্যাজ এ অ্যানোড হিসাবে ইউজ হয়ে গেছে, তাহলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোড হিসাবে বিবেচনা করা যাবে। সবসময় মনে রাখবা ইউজুয়ালি অধিক সক্রিয় ধাতুটাই অ্যানোড হিসাবে ইউজ হয়, বিকজ অ্যানোডে সব নর্মালি জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, ক্যাথোডে হলো বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে অধিক সক্রিয় ধাতু, তার মানে হাইড্রোজেন রে যেহেতু আমাকে অধিক সক্রিয় কনসিডার করতে হইতাছে, তাহলে যদি তোমার ধরো কথার কথা অপশন হিসাবে আমি কি বলি, অপশন হিসাবে ধরো কথার কথা তোমাকে সিলভার দিলাম, অপশন হিসাবে আয়রন দিলাম, অ্যালুমিনিয়াম দিলাম, জিঙ্ক দিলাম, এই চারটাকে অপশন হিসাবে দিলাম। প্রশ্নটা আবার বলি, হাইড্রোজেন অ্যাজ এ অ্যানোড হিসাবে ইউজ হয়েছে, হুইচ ওয়ান অ্যামং দেম ইউ গনা ইউজ অ্যাজ দ্য ক্যাথোড। অবভিয়াসলি হাইড্রোজেনের নিচে কে আছে, একমাত্র অপশন সিলভার, সিলভার আয়ন। মানে আমি এখানে আয়ন আকারে লিখি নাই, সরি, তোমরা বুঝা নাও, সিলভার আয়নকেই আমি ক্যাথোড হিসাবে স্যার ইউজ করব। শেষ, বোঝা গেছে কথা। আমি আশা করি এতটুকু অঙ্কে ঢুকার আগে আমি এই কনসেপ্টটা তোমাদের বুঝাইতে পারছি। এবার চলো মেন জায়গায় চলে আসি, সেটা হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে কিনা। তো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে কিনা নর্মালি আমাদের মাথায় থাকে যে যারা পারো প্রমাণ অবস্থায় ইনট সেলের মান বাইর করে দিলেই তো হয়ে গেল স্যার, কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, কনসেন্ট্রেশন গুলো দেওয়া আছে। তাহলে কিন্তু আসলে নার্নেস্টের সমীকরণ ফালাতে হবে। যারা নার্নেস্টের সমীকরণ এখনো পারো না, 2 দিন আছে আর পরীক্ষায়, তোমার প্রতিবেদন শেখার কোনো দরকার নাই, আমি একবার দেখায় দিব, সেটা একদম সুন্দরভাবে লিখে ফেলো, তাইলে তুমি ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো একদম শুরু থেকে আমরা শুরু করি, যে স্যার এখানে বাম সাইডে যেটা আছে সেটাই কি অ্যানোড হিসাবে যাবে, আর ডান সাইডে যেটা আছে সেটাই কি ক্যাথোড হিসাবে যাবে।
ব্যাপারটা কি এইরকম? 90% অঙ্ক তো আমরা এইভাবে হিসাবে কনসিডার করি, বামে যেটা থাকে সেটার জারণ বিভব বের করে, ডানে যেটা থাকে বিজারণ বিভব বের করে যোগ করে দিই। শোনো, ঠিক আছে 90% অঙ্ক এইভাবেই থাকে, বাট আই উইল রিকোয়েস্ট ইউ তুমি এই অ্যাপ্রোচটায় যাবা না। তুমি আমার মতো একটু ভেঙ্গা ভেঙ্গা করার চেষ্টা করবা, একটু সময় নিয়ে করার চেষ্টা করবা, একটু বুঝতে করার চেষ্টা করবা। দেখো ইনট জিঙ্ক 2+ থেকে জিঙ্কের ভ্যালু কত দেওয়া? -0.76। তাহলে চলো আমি এইটার ক্ষেত্রে জারণ বিভবের ভ্যালুটা একটু বাইর করবার পারি কিনা হিটা দেখি। চলো, কি দেওয়া? জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এইখানে কি লেফট সাইডে সোয়াপ করতে হয়, আর এদিকে মাইনাস থাকলে এদিকে কি হয়? প্লাস। তাহলে 0.76 ভোল্ট জিঙ্কের জারণ বিভব বের করে ফেললাম। এবার দেখো নিকেলের ক্ষেত্রে জারণ বিভব বের করবো, ই নট নিকেল থেকে নিকেল 2+, ঠিক আছে? এটাও কি মাইনাস থাকলে প্লাস, মানে জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিবা, আবার প্লাস থাকলে মাইনাস করে দিতাম, তাই না? মান তো চেঞ্জ হয় না। এখন দেখো আমার কাছে না জারণ দিয়ে হিসাব করতে বুঝছো অনেক সহজ সহজ লাগে, আমি বিজারণ দিয়েও হিসাব করবার পারি কিন্তু করি না। তাহলে দেখো জারণ বিভব যদি কনসিডার করো, জিঙ্কের জারণ বিভব বেশি, জিঙ্কের জারণ বিভব বেশি। আর ওই ছন্দটাও যদি আমরা একটু আগে দেখতাম, সেখানেও কিন্তু জিঙ্ক উপরে আছে, তাহলে জিঙ্কই কিন্তু এখানে ঠিকই আছে, অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে জিঙ্কের এই ভ্যালুটা নিব আর নিকেলের এই ভ্যালুটা নিব, তারপরে এই দুটারে যোগ করব। তাহলে চলো আমাদের উচিত হলো একটু প্রপারলি সূত্র সূত্র লেখা অঙ্ক করা। তাহলে প্রমাণ অবস্থায় ই নট সেল সমান সমান, বা প্রমাণ তড়িৎ চালক শক্তি বলে অনেকে, ই নট অ্যানোড অক্স যোগ, অক্স কিন্তু গরু না, ঠিক আছে? 2 দিন আগে আমরা কুরবানি দিলাম, অক্স এখানে গরু বা সার বুঝাইতেছে না, এখানে অক্স মানে অক্সিডেশন মানে জারণ, আর ই নট ক্যাথোড রেড, রেড মানে তো বিজারণ, এটা তোমরা বা রিডাকশনের শর্ট ফর্ম লিখলাম। তারপর কি এখানে জারণ কার হচ্ছে? স্যার জিঙ্কের, তাহলে ওটা লিখে দিবা। একটু শুনো, একটা অঙ্ক 2 লাইনেও করা যায়, একটা অঙ্ক 5 লাইনেও করা যায়। একটু সময় থাকলে তুমি অঙ্কটা মায়া মমতা ভালোবাসা দিয়া ভাঙ্গা ভাঙ্গা করে দিবা, কারণ এটা উচিত, একটু ভাঙ্গা করা উচিত, ঠিক আছে? তাহলে হয় কি টিচার পরবর্তী কিছু অঙ্কে ছোটখাটো বুলটুল গেলে ওভারলুক করে। তাহলে দেখো এটা কত আসতেছে? 0.76 ভোল্ট, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই যে এই ভ্যালুটা কিন্তু 0.25 ভোল্ট। এটা তো মুখে মুখেই ক্যালকুলেশন করা যায়, এটা কত? প্লাস 0.51 ভোল্ট। এটাও কিন্তু অনেক সময় এক্সামে আসে যে প্রমাণ অবস্থায় তড়িৎ চালক শক্তি নির্ণয় করো, তখন তো এই এতটুকু করলেই হয়ে যেত। এরপর কি করব স্যার? এরপরটা চলো আমরা এখানে যাই, এখানে যে চলো বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। কি ছিল? জিঙ্ক ছিল, তারপর কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ পরিণত হয়েছে, ওই তো জারণ বিক্রিয়া দিচ্ছে, তাই না? তারপর কি ছিল? কপার 2+ ছিল, কিসে পরিণত হয়েছে? সরি কপার না, ভুল বলছি, নিকেল 2+ ছিল, কিসে পরিণত হয়েছে? নিকেলে পরিণত হয়েছে। অনেকে বলতেছে স্যার করতে আনতেছেন এগুলা, আবার চলো দেখি। এই যে লেফটে হলো যেটা ছিল, রাইটে হলো যেটা পরিণত হইতেছে, এটা হলো বিক্রিয়ক, ওটা হলো উৎপাদ। নিকেল 2+ ছিল, নিকেলে পরিণত হইতেছে, তাহলে ওইটা ওই পাশে দিয়ে দিলাম। তাহলে দেখো জিঙ্ক থেকে 0 টাকা ছিল 2 লাখ টাকার মালিক হয়ে গেছি, মাশাল্লাহ, 2 মোল ইলেকট্রন সারি দিতে হয়েছে। নিকেল 2+ ছিল, নিকেলে পরিণত হয়ে যেতে হয়েছে, তাহলে কি আহা গরিব হয়ে গেলাম, 2 মোল ইলেকট্রন গ্রহণ করছি। তাহলে দেখো 2 2 কাটা, তাহলে জিঙ্ক প্লাস নিকেল 2+, রিয়াকশন সাইন নিকেল প্লাস জিঙ্ক 2+। তাহলে কয় মোল ইলেকট্রনের ট্রানজেকশন হয়েছে? 2 মোল ইলেকট্রনের ট্রানজেকশন হয়েছে। তার মানে কয় ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে? 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে। মনে আছে তো? শুরু থেকে বলছিলাম, ভোলা যাবে না কিন্তু পিছনের পড়া, কারণ সময় নাই, সময় নাই, সময় যেহেতু নাই, তাহলে যে জিনিসটা তুমি এখনই দেখতেছো সেটা কিন্তু মনে রাখতে হবে, আবার রিভিশন দিবা কবে, আর আছে কয়েকদিন। তাহলে দেখো এবার চলো সেই বিখ্যাত ভাইজানের সূত্রটা লিখি, নার্নেস্টের সমীকরণ, ঠিক আছে? নার্নেস্টের সমীকরণ অনেক স্যার অনেক ভাবে লিখে, বাট আই উইল প্রিফার ইউ টু রাইট ইট লাইক দিস ওয়ে, যেভাবে লিখতেছি সেভাবে দেখো। ই সেল ইজ ইকাল টু ই নট সেল, ই নট সেল, ঠিক আছে? আচ্ছা এটা একটু মুছছি, ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF, অনেক স্যার XF লেখে, একটা লিখলেই হয়, লগ। এইখানে আমি আগে সূত্রটা লিখবো, তারপর আমি ভ্যালু পরের লাইনে যা বসাবো। এখানে উৎপাদের যে আয়নটা থাকে, সেই উৎপাদের
আয়নের ঘনমাত্রা, উৎপাদের আয়নের কি ঘনমাত্রা, আর এখানে পাওয়ার আমি এক্স দিব, আর নিচে হলো কি বিক্রিয়কের যে আয়ন থাকে সেই বিক্রিয়কের আয়ন এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানে আমি আশা করি সবাই জানো, তারপর পাওয়ার ওয়াই দেব। তারপর লাইনে যায় আমি আস্তে আস্তে মানগুলা বসাবো। দেখো ইনট সেলের মান আমি একসাথে না ক্যালকুলেশন করতে আমার কাছে খুব খারাপ লাগে, আমি এর জন্য বামে হিসাব করে ওইখানে যায় বসায় দিই। তাহলে দেখো ইনট সেলের মান কত, ইনট সেলের মান 0.51 ভোল্ট মাইনাস 2.303, এটা তো নিউমেরিক্যাল ভ্যালু। একটা কথা বললা দেই, লগ না দিয়ে যদি লন দাও তাহলে এখানে 2.303 দিবা না, ঠিক আছে। আর যারা পারো, যারা মাশাআল্লাহ একটু বেশি পারো, তাদের জন্য তো আরেকটা সূত্র আছে, সেটা হলো যে 25°C তাপমাত্রায় তো এইখানে 2.303 RTEF এই সবগুলা তুমি যদি মান চিন্তা করো, ই বাদে বাকি মানগুলো কিন্তু কি যে কোনো বিক্রিয়ার জন্য 25°C কনস্ট্যান্ট, তখন হলো -0.0592 ভোল্ট ডিভাইডেড বাই ই, এই সূত্রটা দিয়ে করে ফেলো, একটু ফাস্ট হবে। আমি আসলে দেখাইতেছি সবার জন্য, ঠিক আছে, আমি ওটা পরে লিখে দিব উপরে, সমস্যা নেই, প্যারা নাই। তাহলে চলো আমার সাথে একটু করো। 2.303 আর কি রিডবার্গ ধ্রুবক না মোলার গ্যাস ধ্রুবক, অনেকে কনফিউজড হয়ে যায়। আর কিন্তু এখানে মোলার গ্যাস ধ্রুবক 8.314, অনেকে বলে স্যার এখানে কি 0.082 বসবে? বাবা আমরা এই সাইতে অঙ্ক করতেছি, 8.314 বসবে। তাহলে দেখো 8.314। আর তাপমাত্রা আমি আশা করি তাপমাত্রা ডাইরেক্ট বসালেও বুঝবা, 25°C আর 273 মনে হয় যোগ করবার লাগে, তাই না, কেলভিনে আনা লিগা, তাইলে 298। ই এর মান কত, 2। 2 কেমনে আসলো আবার বলি, এই যে 2 মোল ইলেকট্রনের ট্রানজেকশন হয়েছিল, লসাগু কইরা নিবা। এটা একটা সহজ এক্সাম্পল ছিল, ও দুইটা ছাড়ছে, ও দুইটা গ্রহণ করছে। ধরো কেউ 3টা ছাড়লো, কেউ 2টা গ্রহণ করলো, তাহলে লসাগু করলে কত হয়, 6। তাহলে ই এর মান কিন্তু 6 বসাবা, নাইলে কিন্তু খেলা শেষ, ওই ক্ষেত্রে কিন্তু কাহিনী হয়ে যাবে। তাহলে দেখো ই এর মান হলো 2, আর এফ এর মান কত, 96500। কয়বার আর বলবো স্যার, এটা তো পারি, হ্যাঁ আমি জানি তোমরা পারো, তাও একটু বলতাছি, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, আমি এক লাইন লিখবো, লেখা লাগলে মুছবো। উৎপাদের আয়নটা কেডা, নিকেল না, উৎপাদের আয়ন হলো জিঙ্ক। তাহলে খেয়াল করে দেখো থার্ড ব্র্যাকেটে এখানে হবে কি জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে। এখানে এক্স দিছেন কেন, এক্স আবার কি স্যার বুঝতেছি না। শুনো, এই যে জিঙ্কের আগে, চলো কলমটা একটু চেঞ্জ করি, জিঙ্কের আগে কিছু কি আছে, কিছু না থাকলে কি থাকে, 1 থাকে। তাই তুমি চাইলে পাওয়ার 1 দিতে পারো, না দিলেও সামথিং টু দি পাওয়ার 1 তো 1 ওইটাই হয়, সামথিং টু দি পাওয়ার 1 ওইটাই হয়। বাট অন্য কোনো একটা অঙ্কে যদি কোনো একটা আয়নের আগে 2 থাকে, তাহলে সেটা কিন্তু এখানে পাওয়ার স্কোয়ার হবে, 3 থাকলে কিউব হবে। এই কথাটা কিন্তু ভুলো না, কারণ এইটাই যে তোমার পরীক্ষায় আসবে আমি কিন্তু এইটা বলি নাই, এই অনুরূপই আসবে ইনশাল্লাহ, তোমার জাস্ট ওইটা পারতে হবে। তার জন্য কি করতে হবে, আবারও বলি, এটা প্র্যাকটিস করবা আমার সাথে সাথে। তারপর তুমি টেস্ট পেপারটা বাইর করে প্রশ্ন ব্যাংক দেখে দেখা একটা এক্সট্রা করবা, করলেই হয়ে যাবে। তাহলে দেখো 1 হলো, আর এখানে কি নিকেল 2 প্লাস বিক্রিয়কের আয়ন, এটার সামনে কত আছে, কিছু নাই মানে 1 আছে, তাই এটাও তুমি 1 দিতে পারো। এরপর খেয়াল করে দেখো, আমি তোমাদের জন্য একটা হিসাব আলাদাভাবে একটু করবার চাই, বুঝছো? আর বুঝছো না যারা, যারা এখানে লগ না দিয়া লন দিবা, তারা 2.303 কিন্তু দিবা না, বুঝছো তো? আমি লাগলে পরে একটু পর লিখে দিব। দেখো এই এতটুক যদি আমি হিসাব করি, তাইলে কিন্তু 0.51 মাইনাস 0.0592 ভোল্ট ডিভাইডেড বাই 2, তারপর লগ এইটা আসে। মানে আমি এইটার কথা বলতেছিলাম, অনেকে চাইলে কি করতে পারো, ইটারে বাদ দিয়া বাকিটুকের জায়গায় কিন্তু 25°C বললে কনস্ট্যান্ট ভাবে এই মান বসাইয়া দিতে পারো, এতে কোনো পাপ হয়ে যাবে না। এটা এমসিকিউর জন্য করবা, ঠিক আছে, সিকিউতে একটু ভাঙ্গা করার চেষ্টা করবা, ওকে। আই মে এক্সপেক্ট ইট ফ্রম ইউ। তাহলে জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন কত ছিল, ইট ওয়াজ 0.5, ইট ওয়াজ সেমি মোলার। এন্ড নিকেল 2 প্লাসের কনসেন্ট্রেশন কত ছিল, 0.2 মোলার। আমি একটু কথা বলতে চাই, সেটা হলো 0.2 মোলারকে সবসময় 0.2 মোলার না দিয়াও কিন্তু অনেকভাবেই দিতে পারে, সেগুলো কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 0.2। এবার কাম কি, এবার পুরোটা দেখা ধরে এই যে ক্যালকুলেটরে বসায় দিবা, বসাইলেই অ্যান্সার শেষ। তাহলে চলো বসাই, 0.51 মাইনাস মাইনাস কি হইতেছে 0.0592 ডিভাইডেড বাই 2, তারপর লগ, লগের ক্ষেত্রে উপরে দিতেছি 0.5, নিচে দিতেছি 0.2।
দেখো 0.498 ভোল্ট চলে আসলো, শেষ। এবং এটা কিসে আসছে? পজিটিভ আসছে, তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে। পজিটিভ আসছে মানে কি? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে। অনেকে যারা এর থেকেও এক্সপার্ট তারা এইটা ডেল জি বের করতে পারো। ডেল জি ইজ ইকাল টু মাইনাস এন এফ ই সেল, এটাও বের করে দিতে পারো। এই এর ক্ষেত্রে পজিটিভ আসলে স্বতঃস্ফূর্ত হয়, আর ডেল জির ক্ষেত্রে নেগেটিভ আসলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়। এটা হলো সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমি এটা আপাতত করলাম না, বাট একটু করে দিলে এটার অ্যান্সার 100%। তুমি 4-এ 4 পায়া উল্টা খুশি হয়ে যাবে, এই ছেলে এত ব্যাঙ্গা টেঙ্গা করছে, তাহলে 2-1 লাইন শর্ট করলাম। বুঝছো? বুঝতে পারছো? যদি বুঝতে পারো মাশাল্লাহ, তাহলে ভালো কথা। না বুঝতে পারলে প্রশ্ন করতে হবে, স্যার এটা বুঝি নাই, তাহলে ওইটার অনুযায়ী আবার ভিডিও বানাবো, ওইটা অনুযায়ী বা তোমার কমেন্টে বুঝিয়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। এখানে একটা কথা অবশ্যই বাংলা লাইন লিখবা, যেহেতু ই সেলের মান ধনাত্মক আসছে তাই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। এই কথাটা অবশ্যই কিন্তু যেন লেখা হয়, ঠিক আছে? এরপর আর কি আরেকটা জিনিস তোমরা খেয়াল করছিলা? আচ্ছা, আমি সূত্রগুলো একটু লিখি, লেখা আবার বলতেছি যে আমি কি কি বললাম। যে ই সেলের ইনট সেল তো বুঝছোই, অ্যানোডে জারণ বিভব যোগ ক্যাথোডে বিজারণ বিভব। ই সেল সমান আমি কিন্তু মোটামুটি 3টা সূত্রের কথা কোষের ক্ষেত্রে বলছি, তাই না? অনেক সময় এমসিকিউতে একটা তড়িৎদ্বারের জন্যও কিন্তু আসে, তখন কিন্তু তড়িৎদ্বারটা প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? তাহলে কিন্তু হবে 2.303 RT বাই ইএফ লগ, ঠিক আছে? আমি শর্টকাটে উৎপাদ লিখলাম, উৎপাদের আয়ন হবে আসলে এখানে, আর নিচে হলো বিক্রিয়কের আয়ন, এটা হলো ওয়াই। এটা ছাড়া কি লেখা যায়? যদি টেম্পারেচার 25 থাকে, আচ্ছা ওইটা পরে লিখতেছি, RT বাই ইএফ লগ, এই এতটুকুর বদলে কিউ লিখলাম, এটা একটু বুঝালো। এটাও লেখা যায়। আর কি বললাম যে টেম্পারেচার যদি 25 থাকে, সব বুঝ যায় এমসিকিউর জন্য একটা শর্টকাট হিসাবে তুমি ই সেল ইজ ইকাল টু ই নট সেল মাইনাস 0. এখানে লন হবে, সরি লন হবে, কারণ আমি তো এটা দিই নাই। আর 0.0592 বাই ই লগ কিউ, এটা লিখে দিতে পারো। বুঝছো? এটা আরামসে লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো এই হলো 3টা সূত্র যেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে চাইছি তোমাদের সাথে। এটা ছাড়াও একটা বিষয় আমি চাই তোমরা একটু খেয়াল করো, সেটা হলো এই অঙ্কটার জন্য কিউর মান কি হয়েছিল মনে আছে? কিউর মানটা চলো আরেকবার রিভাইজ করি। উপরে কিন্তু 0.5 ছিল, নিচে কিন্তু 0.2 ছিল, তাইলে কিউর মান কিন্তু কি গ্রেটার দেন 1 হয়েছে, গ্রেটার দেন 1 হয়েছে না? 0.2 রে 0.5 দিয়ে ভাগ করলে অবশ্যই দেখো গ্রেটার দেন 1 আসে, 2.5 আসে। তখন কিন্তু ইফ ইউ অবজার্ভ আমাদের ই সেলের মানটা কিন্তু ইনট সেল থেকে কি আসছে, অঙ্কটাই ছোট আসছে। কারণ একটু আগের অঙ্কে ইনট সেলের মান আসছিল কত? 0.51 ভোল্ট। আমরা একসাথে বের করছি, খাতায় তুলছো তো? না তুললে পিছনে যে আবার দেখে নিও। আর ই সেলের মান কত আসছে? 0.49 ভোল্ট। তার মানে বুঝতে পারছো, এটা কিন্তু একটা কন্ডিশন। তার মানে উৎপাদের আয়নের ঘনমাত্রা যদি বেশি থাকে, অথবা কিউর মান যদি 1-এর থেকে বড় হয়, তাহলে ই সেলের মানটা কম হয়। উল্টাটা কি বলা লাগবে আমার? বুঝছো না? আর যদি কিউর মান কোনোদিন ভুল টুল করে 1 হয়ে যায়, তাইলে ই সেল আর ইনট সেল একই হয়। ই সেল আর ইনট সেল কি হয়? একই হয়। এই কথাটা মনে রাখো, এমসিকিউ তো লাগবে, ঠিক আছে? এগুলো আবার সিকিউতে আসে না, এমসিকিউতে লাগতে পারে। এতটুক পর্যন্ত কোনো সমস্যা আছে থাকলে কিন্তু বলতে হবে, হ্যাঁ থাকলে কিন্তু বলতে হবে। চলো মুছা দিই। লাস্ট আরেকটা কোশ্চেন আমি করতে চাই, এই একই স্টিম দিয়া, একই উদ্দীপক দিয়া। কিছুক্ষণ আগে আমি যে কথাটা জিঙ্ক অ্যালুমিনিয়াম আর কপার 2+ দিয়ে বুঝাইতেছিলাম, আমি সেইটা জিঙ্ক আর নিকেল দিয়ে তোমাদের নিউমেরিক্যাল ভ্যালু বের করে বুঝাইবার চাই। সেটা হলো দেখো, আমরা যদি চিন্তা করি যে ইয়ার পাত্র জিঙ্কের
পাত্র এবং নিকেল 2+ দ্রবণ। এটা একবার চিন্তা করব রাখা যাবে কি যাবে না। আরেকবার চিন্তা করব নিকেলের পাত্র জিঙ্ক 2+ দ্রবণ। প্রশ্ন হলো এটা ধরো এক নাম্বার হিসাবে চিন্তা করলাম, 2 নাম্বার হিসাবে চিন্তা করলাম। তোমাদের এই ভিডিওটা বাকিটুক দেখার আগে যে কাজটা করতে হবে, কোনটা রাখা যাবে এটা আগে ব্রেনে চিন্তা করবা, চিন্তা করে লিখবা কমেন্টে, তারপর পরে টুক লিখবা, ঠিক আছে? তাইলে তুমি এতক্ষণ ভিডিও মনোযোগ দিয়ে দেখছো নাকি টেনে 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 শেষ করে দিছো, কিন্তু মনোযোগও দাও নাই, তুমি পারো চিন্তা করছো কিন্তু আসলে তুমি কিছুই পারো না, সেই ব্যাপার যেন না হয়। তো দেখো এবার আমি অ্যান্সার শুরু করি, কিন্তু আমি আশা করব তুমি এতটুকু আগেই দেখবা না। সবসময় একটা কথা মনে রাখবা, যার পাত্র ইট উইল বি কনসিডার অ্যাজ অ্যানোড, যার পাত্র সে অ্যানোড, আর যার দ্রবণ তার সে ক্যাথোড। দুই ক্ষেত্রে ইনট সেলের মান বের করে দিবা, ঠিক আছে? বা ই সেলও বের করতে পারো, আমি জাস্ট ইনট সেল দিয়ে আপাতত বললা চলে যাব। সেটা হলো ইনট সেল সমান ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ওই যে যার পাত্র তার অ্যানোড, তারই তো জারণ বিভব, যোগ ইনট নিকেল 2+ থেকে নিকেল। এই ভ্যালুটা কিন্তু একটু আগেই আমরা বের করছি, যেটা কত আসছিল +0.51 ভোল্ট। দেখো জিঙ্কের এই ভোল্টেজটা -0.76, ঘুরায় দিবা প্লাস হবে, +0.76 হবে। নিকেল 2+ থেকে নিকেল এটাই রেখা দিবা, দুটো যোগ করলে এটা চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রাখা যাবে না, একটা বিগ ক্রস। কারণ কি, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে যাবে এবং জিঙ্কের জারণ বিভব বেশি, জিঙ্কের জারণ বিভব নিকেলের তুলনায় বেশি, তাই রাখা যাবে না, জীবনেও না, নয় কারণ না। এই ক্ষেত্রে কি রাখা যাবে, চলো বের করে দেখি। রাখা তো যাবে, এটা হয়তো এতক্ষণ বুঝাও গেছো তোমরা, তাও মনের সান্ত্বনা একটু করি। তাহলে ইনট সেল ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে ইনট নিকেল থেকে নিকেল 2+ প্লাস ইনট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। তাহলে দেখো নিকেল থেকে নিকেল 2+ এর ভ্যালু কত হবে, 0.25। আর জিঙ্ক থেকে জিঙ্ক 2+ থেকে জিঙ্কের ভ্যালু হবে -0.76, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে আর কি বাচ্চারা, তাহলে -0.51 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে কি রাখা যাবে, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না এবং নিকেলের জারণ বিভব জিঙ্কের তুলনায়ও কম। এবং নিকেল কিন্তু ওই যে ছন্দটা বলছিলাম না, কেনা কে এলো যেন ফিরে, হাইকুলাঙ্গার হাজি নাচ পেটাবে আমায়, সেইখানে জিঙ্কের নিচে অবস্থান করে, তাই আরামসে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আশা করি বিশাল ভিডিও হয়েছে, এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আসো অনেক ধন্যবাদ। একটু হলেও কাজে দিবে বা একটু হলেও হেল্প হয়েছে, ডাউট কনফিউশন ক্লিয়ার হওয়ার কথা। তারপরেও যদি তোমার কোনো একটা স্পেসিফিক সমস্যা থাকে, এইটা হয়তো বা সবই বুঝছো বা এইটাই কোনো জায়গা বুঝো নাই, তুমি সেটা সুন্দরভাবে মেসেজ লিখে দিও, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবো। তাই ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, এবং আরেকটা ভিডিওতে হয়তো বা দেখা হবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু বন্ধুদের জানায় দিও, ঠিক আছে? ও পড়লে তোমারও তো কাজে দিতে পারে, তাই না? ও তোমার ডাউট সলভে সাহায্য করতে পারে। আল্লাহ হাফেজ, টাটা।